তোমাদের সদ্য মাধ্যমিকের রেজাল্ট বেরুলো। আহ, আজকে আমাদের চ্যানেলে বায়ো উইজার্ড দেবাংশু চ্যানেলে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি। ওকে আমি আগেই নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। ও অ্যাকচুয়ালি 2025 সালে, ওর পরিচয়টা আগে একটু করিয়ে দিই। অয়ন্তিকা সামন্ত 2025 সালের মাধ্যমিকে ও কিন্তু মাধ্যমিকের গোটা রাজ্যের মধ্যে দশম র্যাঙ্ক বা 10th হয়েছিল। 686 পেয়েছিল চিলাডাঙ্গি স্কুল থেকে। আমাদের বাড়ির কাছেই, কাছে খুব মানে এলাকারই কাছাকাছি, একটু অল্প বিস্তর কাছাকাছি এলাকারই স্কুল। ও বর্তমানে আমার ক্লাস 12-এর ছাত্রীও বটে। আজকে আমি ওকে ভিডিওতে এনেছি শুধুমাত্র তোদের জন্য, কারণ তোরা যে চ্যানেল, আমার চ্যানেলের তোরা যারা কিছুদিন বাদেই মাধ্যমিক দিবি, তো অয়ন্তিকা দিদির থেকে তোরা শুনে নে যে ওর প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল, বা এই যে এইবারে মাধ্যমিক রেজাল্ট বেরুলো বা এরপর থেকে যে কয়েক মাস বাদে তোদের টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা তোরা দিবি, সেখানে কিভাবে তোরা প্রিপারেশন নিবি। একজন র্যাঙ্কারের মুখ থেকে তুই শুনতে পেলে তোরা আমার মনে হয় অনেকটাই উপকৃত হবি। বা ও এখন কিভাবে প্রিপারেশন নিচ্ছে এইচএস লেভেলে, সেটাও একটু ও শেষের দিকে বলবে। তো আমি প্রথমেই অয়ন্তিকাকে জানবো, তো ওই প্রশ্নে, প্রিপারেশনের প্রশ্নে তো আসবোই। প্রথম অয়ন্তিকাকে বায়ুজার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আহ, তবু আমার কাছে, তোর কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে বাবা মা এখানে সামনে উপস্থিত আছে, আমি বাবা মার প্রসঙ্গে পরে আসবো। তবুও মানে যখন মাধ্যমিকে প্রথম 10th হলি, মানে একটা প্রথম তুই জানতে পারলি, আহ তোর প্রথম প্রতিক্রিয়া কিরকম ছিল বা প্রাথমিক প্রতিক্রিয়া? প্রথমে খুবই ভালো লেগেছে। আশা ছিল যে একটা ভালো রেজাল্ট হবে, আচ্ছা। কিন্তু অতটা ভালো হবে অতটা হয়তো আশা করিনি। খুব ভালো লেগেছে তারপরে শোনার পর। আচ্ছা। এবার অয়ন্তিকার কাছে আমার প্রশ্ন থাকবে, ধর ওরা এখন প্রিপারেশন নিচ্ছে, তুই একটু আমাকে ডিটেলসে, মানে আমাকে বলতে আমার ছাত্রছাত্রীদের বা যারা ভিডিওটা দেখছে, অনেক গার্জেনরাও দেখছেন গোটা পশ্চিমবঙ্গ থেকে, তো তুই একটু ডিটেলসে বল যে এই সময়টা ওরা কিভাবে প্রিপারেশন নেবে। মানে পরীক্ষার সময় ওরা তো, যখন পরীক্ষা চলে আসে তো আমাকে প্রত্যেক বছরই ওরা সে পাগল করে দেয়, স্যার কি কি পড়ে যাব না পড়ে যাব, কিন্তু সারা বছর অনেকেই আবার একটু ফাঁকি মারে। তো সবার জন্যই তুই বল যে এই সময়টা কিভাবে গোটা বছরটাকেও কাজে লাগালে, এখন তো প্রচুর মাস বাকি, তো ওরা একটা ভালো ফলাফল করতে পারবে। প্রথমে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিলেবাসটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। সাবজেক্ট ওয়াইজ যখনই পুরোপুরি কমপ্লিট হবে, এবং তারপরে প্রধান কাজ হচ্ছে রিভাইজ করতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট খুব প্রপারলি রিভাইজ করতে হবে, এবং তারপরে মক টেস্ট দিতে হবে। বিভিন্ন প্রশ্নবিচিত্রের যত কোয়েশ্চেন আছে সমস্ত পর্ষদের টেস্ট পেপারগুলো ভালো করে মানে পরপর সলভ করে গেলে মোটামুটি ভালো করে প্রিপারেশন নেওয়া যাবে। তুই যদি একটু সাবজেক্ট ওয়াইজই বলিস, একদম ধর আমি তো ওদের জীবন বিজ্ঞানটা বলি, কিন্তু বাকি সাবজেক্ট গুলো সবকটা সাবজেক্টই তুই বল, তোর প্রিপারেশন স্ট্র্যাটেজি কিরকম ছিল, একটু সাবজেক্ট হ্যাঁ, ওয়াইজ ছোট করে। বাংলার ক্ষেত্রে প্রথমে বাংলার ক্ষেত্রে টেক্সট বুকের মধ্যে সমস্ত কোয়েশ্চেন পড়ে। আচ্ছা। শর্ট কোয়েশ্চেন যদি মোট 36 নম্বরের পড়ে শর্ট কোয়েশ্চেন, তো 36 পেতে গেলে টেক্সট বুকটাকে প্রপারলি প্রথমে রিডিং দিতে হবে। প্রত্যেকটা যে গল্প কবিতা রয়েছে 4 থেকে 5 বার করে রিডিং ভালো করে পড়তে হবে। আর তারপর ওই বিভিন্ন প্রশ্নবিচিত্র থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। শর্ট কোয়েশ্চেন মানে কোন লাইন থেকে মানে কেমন ধরনের কোয়েশ্চেন আসে, তো বাংলার ক্ষেত্রে পড়তে হবে। আর বাংলার বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে নিজেকে একটু লেখা প্র্যাকটিস করতে হবে নিজে থেকে, যে কোনো আচ্ছা। একটা যদি আনকমন কোয়েশ্চেন যদি পড়ে যায়, মানে সেটা যেন নিজে থেকে লেখা যায়। তাই প্রত্যেকটা গল্প কবিতার সারমর্মগুলোকে ভালো করে উপলব্ধি করতে হবে, যে কোন কোন লাইনে কবি কি বলতে চেয়েছেন, এই লাইনটার তাৎপর্য কি, এরকম করে প্রত্যেকটা লাইন ওয়াইজ পড়তে হবে। আর প্রবন্ধ রচনায় প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে। যে সেকেন্ড টার্মের যে পরীক্ষা হয়, সেকেন্ড টার্মের পরীক্ষার পর থেকেই প্রবন্ধগুলো প্র্যাকটিস মানে করা থাকলে খুব ভালো হয়। আর প্রতিবেদন রচনা তো প্র্যাকটিস ওই রকম সেকেন্ড টার্মের পর থেকে করলেই হবে। এবার ইংলিশ। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে টেক্সট বুকটাকে ভালো করে পড়তে পারে। ইংলিশের ক্ষেত্রে সিন যেহেতু থাকে, তাই টেক্সট বুক যে পুরোপুরি ভালো করে মুখস্থ করতে হবে তার কোনো দরকার নেই। যেহেতু সিন থাকে, সিন প্যাসেজ থেকে সমস্ত উত্তরগুলো করা যাবে। আর আনসিন বছরের প্রথম থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ আনসিনের মধ্যে যে ভোকাবুলারি পার্টগুলো থাকে সেইগুলো মানে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই একটা সমস্যার জায়গা থাকে আচ্ছা, যে আনসিন ওইগুলো। তো মানে অনেক ছাত্রছাত্রীদের মুখে, যদিও মানে আমি বলতে পারবো না, ইংলিশের টিচার নই, কিন্তু শুনেছি যতটুকু অনেকে তো ভয় টয় পায়, সেটা কিভাবে ওরা রিকভার? হ্যাঁ, আনসিনে যদি বছরের প্রথম থেকে যদি প্র্যাকটিস করা যায়, আনসিন যে কোশ্চেন ব্যাংক থেকে, পর্ষদের টেস্ট পেপার থেকে, আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, আনসিন যত প্র্যাকটিস হবে তত কনফিডেন্স বিল্ড হবে। এবং তারপরে যে কোনো আনসিন আসুক না কেন, আনকমন কমন, কমন সাধারণত আসে না, প্রচুর প্র্যাকটিস করলে হয়তো বা লাকে চলে আসতে পারে কমন, কিন্তু আনকমনই আসে। তাই যদি অনেক প্র্যাকটিস করা থাকে তখন এমনি কনফিডেন্স হয়ে যাবে যে আমি যে কোনো কিছু আসুক আমি তার মধ্যে থেকে লড়তে পারবো, যে সমস্ত কিছু করে আসতে পারবো।
আর আনসিনের ক্ষেত্রে প্রথমত মানে আনসিনটা প্রথমে ভালো করে পড়তে হবে, যেই ওয়ার্ডগুলো আনকমন থাকবে সেইগুলো প্রথমে পেন্সিলে দাগ দিতে হবে। পরীক্ষার হলেই বা বাড়িতে যখন প্র্যাকটিস করবো তখনই ভালো করে দাগ দিয়ে দিলে, আর লাস্টে যখন ভোকাবুলারি পার্টটা দেখবো যে কোন কোনগুলো ওয়ার্ড মিনিং গুলো, তখন সেই থেকে যে ওয়ার্ড গুলো যে দাগ দিলাম সে দেখতে হবে যে এই দাগগুলোর মনে কোনো আসছে নাকি। আচ্ছা আর প্রত্যেকটা লাইনের হয়তো কোনো একটা ওয়ার্ডের মানে আটকে গেল যে এটা পারছি না, তখন লাইনটার যে মিনিং কি বোঝাতে চাইছে সেইটা দিয়ে ওয়ার্ডটার মিনিংটাকে ধরে নিতে হবে যে এইটার আচ্ছা মানে এটা হতে পারে। আচ্ছা আচ্ছা। ইংলিশের ক্ষেত্রে। তারপর অন্যান্য সাবজেক্ট হ্যাঁ। এক এক করে। এবার ইতিহাসের ক্ষেত্রে তো টেক্সট বই দুটো পড়লে ভালো হয়। একটা প্রথমে থরলি পুরোপুরি ভালো করে পড়তে হবে, আর একটা যেটা রাখতে হবে যে কিছু কিছু যদি এক্সট্রা কিছু থাকে তো সেখান থেকে। আর যত বেশি ইতিহাসের শর্ট কোয়েশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইতিহাসের শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য রেফারেন্স বুকে ব্যবহার করা যেতে পারে, আর টেক্সট বুক আগে ভালো করে পড়তে হবে তারপরে রেফারেন্স বুক। তো এই ক্ষেত্রে আমি সাঁতরার বই পড়েছিলাম, আচ্ছা। রেফারেন্স বই ইতিহাসের বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে। আর শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে পুরোপুরি টেক্সট বুক ভালো করে থরলি শুধু পড়ে যেতাম। আচ্ছা তা এবার ভূগোল। হ্যাঁ, ভূগোলের ক্ষেত্রে আমার মানে আমি যেই টিউশন টিচারের কাছে ভূগোল যেতাম সেখানে স্যার যা পড়াতো ওর বাইরে মানে আমাকে আর বেশি কিছু খাটতে হয়নি। আচ্ছা কারণ স্যার মানে প্রথম থেকে শর্ট কোয়েশ্চেন মোটামুটি 2000-এর ওপর লিখে দিয়েছিল, আচ্ছা। খাতায় শর্ট কোয়েশ্চেন প্রচুর লেখাতো। আর স্যার প্রত্যেকদিন পরীক্ষা নিত, আচ্ছা যার জন্য ভূগোলের ক্ষেত্রে আমাকে অতটা টেনশন নিতে হয়নি। স্যার প্রত্যেকদিন হচ্ছে যে 2 নম্বরের কোয়েশ্চেন, 3 নম্বরের কোয়েশ্চেন, 5 নম্বরের কোয়েশ্চেন এরকম পরীক্ষা নিত, আর শর্ট কোয়েশ্চেন প্রচুর প্র্যাকটিস করাতো, তার জন্য ভূগোলটা নিয়ে অতটা সমস্যা হয়নি। আচ্ছা। বিজ্ঞানের হ্যাঁ, ব্যাপারগুলো। এবার ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানের ক্ষেত্রে টেক্সট বই মানে টেক্সট বুক পড়লেই হবে। আর ভৌত বিজ্ঞানের সর্বপ্রথম আগে কনসেপ্ট গুলো, প্রত্যেক টপিক ওয়াইজ কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করতে হবে। সেটা টিউশন টিচারের কাছ থেকে হোক বা টিউশন টিচারের কাছ থেকে যদিও হবে, ভালো করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। এবং তারপর এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি টেক্সট বুকে একটা টপিক হয়তো 4-5 লাইনের মধ্যে কি কম একটা লেন্থের মধ্যে শেষ করে দিল, কিন্তু তখন ভালো করে কনসেপ্ট গ্রো হচ্ছে না। ঠিক। তখন রেফারেন্স বুকটা রাখতে হবে, যে হয়তোবা কোনো একটা টপিক, যেমন চলতরিতের টপিকটা আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা সেকেন্ড সেমে তো এই সেকেন্ড টার্মে থাকে চলতরিত পার্টটা, তো ওইটার ক্ষেত্রে রেফারেন্স বুক আমার দরকার হয়েছিল, মানে ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে। আচ্ছা। ওখান থেকে যদি একটা কঠিন কোশ্চেন আছে তো পারা যাবে না যদি কনসেপ্ট ভালো করে না ক্লিয়ার ঠিক থাকে। ঠিক ঠিক। তার জন্য রেফারেন্স বুকটা ওই চলতরিত্রা আমি ভালো করে পড়েছিলাম রেফারেন্স বুক থেকে। অঙ্কে যে অনেকেই তো ভয় টয় আছে, তো হ্যাঁ। অঙ্কটা তুই মানে কিভাবে ওদেরকে কি বলবি? হ্যাঁ, অঙ্কটা প্রথম থেকে বুঝে বুঝে মানে আচ্ছা প্র্যাকটিস করতে হবে। আর অঙ্কের মানে ভুল ত্রুটি দূর করার মানে প্রধানত উপায় হলো যে প্রচুর প্র্যাকটিস করতে হবে অঙ্ক। আচ্ছা অঙ্কের ক্ষেত্রে প্রথম থেকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। কোথাও যদি অসুবিধা হয় স্যারকে জিজ্ঞেস করে, টিউশন টিচার বা স্কুল টিচার যে কোনো কাউকে জিজ্ঞেস করে কোথায় কি ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়া ওনাদেরকে, হুম হুম। খাতা চেক করিয়ে নেওয়া, এইগুলো সব। আর অঙ্কের ক্ষেত্রে প্রধানত প্র্যাকটিস করে যেতে হবে ভালো করে আচ্ছা। বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভূগোলের ম্যাপ পয়েন্টিং শুনেছি, মানে ওরা কি কিভাবে অ্যাকিউরেট হ্যাঁ, করবে? ভূগোলের ম্যাপ পয়েন্টিংটা প্রধানত সমস্যায় বেশি পড়ে, কারণ ম্যাপ পয়েন্টিংটা বেশিরভাগ স্টুডেন্টই শেষের দিকে মানে শুরু করে। যেহেতু টেস্ট পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংটা বেশি থাকে, তার জন্য স্টুডেন্টরা কি করে যে লাস্টের দিকে, প্রথম দিকে শুধু বই পড়ার লাস্টের দিকে ম্যাপ পয়েন্টিংটা প্র্যাকটিস করে। কিন্তু আমি বলবো যে ম্যাপ পয়েন্টিংটা যদি বছরের প্রথম থেকে প্র্যাকটিস করে তাহলে আর সমস্যাটা হবে না। আচ্ছা পুরোপুরি সবাই একটা মাথার মধ্যে একটা মগজস্থ হয়ে যাবে যে এই পয়েন্টটা এই জায়গাটা এই জায়গায় মানে ম্যাপে কোথায়, প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে। অয়ন্তিকা দিদি যেগুলো বলছে, তোরা কিন্তু এগুলো নোট ডাউন করে নিবি, ঠিক আছে? এগুলো থেকে অনেকটাই তোরা আশা করি হেল্প পাবি। এরপর আমার প্রশ্ন থাকবে, এই যে একটু আগেই তুই বলছিলি যে মক টেস্ট দিয়েছিস, যে মক টেস্ট গুলো এখন ওদের এখনো যতটা সময় বাকি আছে, বা মক টেস্ট গুলো দিয়ে কতটা মানে ওরা কিভাবে মক টেস্টটা দেবে, বা মক টেস্ট দিয়ে কতটা কি ওরা লাভ পাবে? আসলে মক টেস্ট দেওয়ার প্রধান উদ্দেশ্যই হলো মানে যেটুকু নাম্বারটা পাচ্ছি তার থেকে আমাদের নাম্বারটা এনহান্স করাটাই হলো মক টেস্টের প্রধান উদ্দেশ্য। একদম। মানে যদি আমি পাই 650, কিন্তু আমার মক টেস্টের মধ্য দিয়ে আমাকে মানে ওই নাম্বারটাই আরো বাড়াতে হবে। মানে যেটা হয়তো স্কুলের টেস্ট পরীক্ষায় আমার হয়তো হলো 660, কিন্তু তারপরে যদি মক টেস্ট আমি আরো বেশি বেশি দিই তাহলে ওই নাম্বারটা আরো বাড়তে পারে, কারণ ছোটখাটো ভুল ত্রুটিগুলো সেই ক্ষেত্রে কমে যাওয়ার সম্ভাবনা মক টেস্টে বেশি থাকে। আর মক টেস্টের মধ্যে কোথায় কি ভুল হচ্ছে আমাদের, কোথায় এই মানে এই জায়গাটা কোথায় একটু রেকটিফাই করলে আমাদের নাম্বারটা আরো বাড়বে, সেগুলো খুব ভালো করে বুঝতে পারা যায় মক টেস্টে। তার জন্য মক টেস্টে মানে দেওয়াটা খুব ভালো। আচ্ছা, এইবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে তুই টোটাল যে মানে যে টোটাল যে তোর স্টাডি রুটিনটা ছিল, তো সেটা একটা দিনের রুটিনটা তুই যদি বলিস, মানে ওরা অনেকে স্টাডি রুটিন সম্পর্কে জানতে চাইছিল, যে সময়টা কিভাবে তুই সময় কাজে লাগিয়েছিলি, মানে ধর যেদিন স্কুল ছিল বা যেদিন স্কুল ছিল না, কিভাবে বাড়িতে পড়াশোনা এবার করতিস? রুটিন এটা ডিপেন্ড করবে যে যার ইন্ডিভিজুয়ালের উপর, যে কখন কার কি পড়া রয়েছে না রয়েছে।
এবার চেষ্টা করতে হবে মানে দিনে যেন 3টে কি 4টে সাবজেক্ট যেন পড়া যায়। মানে হয়তোবা আমি আজকে শুধুই মানে ফিজিক্যাল সায়েন্স পড়লাম, কালকে শুধুই বায়োলজি পড়লাম, এইরকম না করে মানে প্রত্যেকদিন মানে অন্তত 1 ঘন্টা করেও যদি মানে অঙ্ক, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান এইটা মানে কোয়েশ্চেন প্র্যাকটিস যদি প্রত্যেকদিন 1 ঘন্টা করে হয় কি পড়া, এটা ভালো হয় খুব। আচ্ছা, মানে দিনে যে কোনো একটা সাবজেক্ট না পড়ে অনেকগুলো সাবজেক্ট ঘুরিয়ে ফিরিয়ে পড়লে আরো ভালো হয়। মানে তুই সকালের দিকে বেশি পড়তিস না রাতের দিকে? যেদিনকে যেমন, যেদিনকে হ্যাঁ, যেমন। আচ্ছা যখন যেমন পড়া থাকতো সেই অনুযায়ী পড়তাম। আচ্ছা। এরপর আমার প্রশ্ন থাকবে যে ওই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে পরীক্ষার খাতায় ওরা উত্তর কিভাবে লিখবে? হ্যাঁ, পরীক্ষার খাতায় উত্তর লেখার উপরে নাম্বারটা অনেকটাই ডিপেন্ড করে। কারণ আমিও দেখেছি যে একটু যদি উত্তরটাকে গুছিয়ে একটু মানে সাধারণ থেকে যদি একটু মডিফাই করে যদি উত্তরটা লেখা যায় তাহলে নাম্বারটা অনেকটা বাড়ে। একটা বড় কোয়েশ্চেনে একটা যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয় তাহলে 3.5 4 পাবে, কিন্তু মানে আমি কেন 4 পাবো, কেন আর 1 নম্বরটা পাবো না? তার জন্য কিছু কিছু মানে রয়েছে, যেমন শর্ট কোয়েশ্চেন যখন প্রথম শুরু করতে হবে শর্ট কোয়েশ্চেন থেকে, মানে কোনো কোনো স্টুডেন্ট প্রথমে 5 নম্বরের বড় কোয়েশ্চেন দিয়ে শুরু করলো, এইটা করলে হবে না। প্রথম থেকে যা কোয়েশ্চেন সিরিয়াল নাম্বার অনুযায়ী যেমন কোয়েশ্চেনে থাকবে তেমন মানে আগে শর্ট কোয়েশ্চেন, তারপরে 2 মার্কসের কোয়েশ্চেন, তারপরে 3 মার্কস এবং লাস্টে 5 মার্কসের। এবং এই আর এটা মাথায় রাখতে হবে যে আমার প্রথমে হয়তো পরপর 20টা এমসিকিউ রয়েছে, আমি 15টা করলাম আর আবার সে খাতার লাস্টে যে 5টা করলাম, এইরকম করলে ঠিক, হবে না। টিচাররা ওটা হ্যাঁ, বিরক্ত হয় আর কি। হ্যাঁ, 5টা না হতে পারে আটকাচ্ছে, কিন্তু হুম, ফাঁকা দিয়ে তারপরে অন্য ওগুলো শুরু জায়গায়, করতে হ্যাঁ, হবে। আর প্রত্যেকটা লাইন লেখার পরে অন্তত একটা ছাড় দিতে হবে একটা এবং ছাড় দিতে তারপরের হবে। লাইনটা লিখতে হবে, যে পুরো গুজে গুজে লেখার কোনো দরকার নেই। ঠিক ঠিক। আর প্রত্যেকটা লাইনে মার্জিন দিতে হবে। আর মার্জিনের বাঁ দিকে দিতে হবে কোয়েশ্চেন নাম্বারগুলো, যে কত দাগের কোশ্চেন লিখছে, এবং ডান দিকে উত্তরগুলো লিখতে হবে। আর যেমন বেশিরভাগ ক্ষেত্রেই থাকে যে বিভাগ কয়ের 20টা হুম, এমসিকিউ, তারপর বিভাগ ক্ষয়ের 2 মার্কসের 4টে, এরকম করে যখন আমরা মাধ্যমিকের খাতায় লিখবো তখন বিভাগ ক দিয়ে একটা সাব হেডিং করে দিতে হবে কালো কালি দিয়ে, এবং তারপরে নীল কালি দিয়ে আবার উত্তরগুলো করলাম। আর বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে বা 3 নম্বরের কোয়েশ্চেনের ক্ষেত্রে কি, যে সাব পয়েন্ট যত বেশি দেওয়া যায় তত বেশি মানে লেখাতেও কম্প্যাক্ট আসে, মানে খুব কম্প্যাক্ট ঠিক। অ্যান্সারটাও হয় যদি সাব পয়েন্ট দিয়ে দিয়ে করা যায়। বিশেষ করে এটা আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে খুব কাজে দেয়। 5 নম্বরের হোক 3 নম্বরের হোক সাব পয়েন্ট দিয়ে দিয়ে উত্তর লিখতে হবে। আর সাব পয়েন্ট গুলো একটু কালি চেঞ্জ করতে হবে। কেউ যদি নীল কালিতে লেখে মানে উত্তর লেখে তাহলে সাব পয়েন্ট করতে হবে কালো কালিতে, আর যদি কেউ কালো কালিতে উত্তর লেখে তাহলে সাব পয়েন্ট করতে হবে নীল কালিতে। তো সাব পয়েন্ট দিয়ে দিয়ে উত্তরগুলো করতে হবে, আর যত বেশি পয়েন্ট বাড়ানো যাবে কোশ্চেনে হুম, আর তত বেশি ভালো হয় আচ্ছা। এগুলো। তাহলে তোরা ভিডিওটা দেখতে থাক, এখনো ওকে আমার অনেকগুলো প্রশ্ন বাকি, কিন্তু মানে যতটুকু ও বললো এখনো পর্যন্ত তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস, বা যারা গার্জেনরা আপনারা দেখছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মানে একটা যে ও যে র্যাঙ্ক করেছে তার পিছনে ওর কতটা পরিশ্রম বা কতটা প্ল্যানিং ছিল। তো এইভাবে কিন্তু তোদেরকেও এগোতে হবে। বা আমি নিজেও ওকে এখন অয়ন্তিকা বর্তমানে ক্লাস 12-এ পড়ছে, ওকে আমি পড়াতে গিয়ে লক্ষ্য করেছি যে ওর কিন্তু শেখার আগ্রহটা প্রচুর আছে। এরপর আমার নেক্সট প্রশ্ন থাকবে, ধর তোর কোথাও ডাউট আছে, মানে এই ডাউট গুলো কিভাবে সলভ করছিস? অনেক সময় ডাউট গুলো জমে যায়, ব্যাকলগ হয়ে যায়, তো সেইগুলো কিভাবে হ্যাঁ, সলভ এবার করতিস? ডাউট গুলোর ক্ষেত্রে হয়তো আমি এখন হয়তো আমি যখন টেস্ট পেপার প্র্যাকটিস করতাম তখন হয়তো আমার 3 4টে শর্ট কোয়েশ্চেন আটকালো, তখন ওই শর্ট কোয়েশ্চেন গুলো একটা আমি কাগজে লিখে রাখতাম, এবার পড়তে গেলে সেটা স্যারদেরকে জিজ্ঞেস করে নিতাম। এরকম করে কোনো একটা টপিক পড়তে গেলেও যদি আটকাতো সঙ্গে সঙ্গে এটা দাগ দিয়ে রাখতাম, বা কোনো একটা একটা খাতায় লিখে রাখতাম যে এটা আমার আটকেছে, আজকে পড়ার কাছে গিয়ে ওইটা স্যারকে জিজ্ঞেস করবো। তো এরকম করে সব টিউশন টিচারের কাছ থেকে হয়ে গেছে। আচ্ছা। আহ আর ধর তুই যখন মক টেস্ট দিচ্ছিস, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মক টেস্ট দিচ্ছিস অনেক সময় এরম তো নিশ্চয়ই হয়েছে যে যতটা তুই এক্সপেক্ট করেছিস সেই মক টেস্টটা সেই রকম নাম্বার হলো না, সেটা সব সাবজেক্ট মিলিয়ে আমি বলছি। তো সেই জায়গাটা থেকে কিভাবে বাড়িতে এসে সেটাকে রিকভার করতিস, বা কোথায় মানে অ্যানালাইসিস করতিস আর কি? হ্যাঁ, এবার মক টেস্টে নাম্বার কম আসলে মানে নাম্বারটা কেন কম আসছে আগে ওটা ভালো করে মক টেস্টের খাতাগুলোকে আগে ভালো করে বাড়িতে এসে রিভাইজ দিতে হবে, যে কোথায় কোথায় আমার ভুলটা হচ্ছে, কোথায় কোথায় আরো একটু রেকটিফাই করার প্রয়োজন আছে। হুম, তো ওইগুলো দেখার পর ওইগুলোকে মানে হয়তো আমার একটা টপিক এটা দেখলাম যে মক টেস্টে স্যার দাগ দিয়ে দিয়েছে ওই লাইনটা নিচে, হুম, এবার বইতে আমি দেখলাম যে সত্যি এটা আমার এই জায়গায় ভুল রয়েছে। এবার যখনই নাম্বারটা 90-এর উপরে যায় না তখন একটু ভালো করে একটু কড়া করে খাতাটা দেখা হয়। ঠিক তার ঠিক জন্য মানে পুরোপুরি কম্প্যাক্ট উত্তর লিখতে হবে এবং পুরোপুরি যেন প্রপার হয়, মানে একটু ভুল ত্রুটি থাকলে হবে না। ঠিক ঠিক তার ক্ষেত্রে মক টেস্ট গুলো থেকে ভালো করে রিভাইজ করে এবং সেইগুলোকে যত রেকটিফাই করা যায় এবং সেইগুলোকে ভালো করে করতে হবে। আচ্ছা। এবং মানে যেটা মানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে মানে রেজাল্ট শুনে বাবা মা তো এটা বলার অপেক্ষা রাখে না, তবুও মানে বাবা মায়ের অবদানটা একটু ছোট করে যদি বলিস। হ্যাঁ, বাবা মায়ের তো প্রথম থেকে অবদান আছে। হ্যাঁ, সব থেকে মানে
আমাকে মানে এগিয়ে দেওয়ার জন্য বলুন কি সাপোর্ট দেওয়ার জন্য, হুম। মনোবল ভেঙে গেলে বা মানে যে কোনো রকম সবসময় তো বাবা মা সবসময়তেই পাশে ছিল, যার জন্য আজকে এই রেজাল্টটা। একদম, বাবা মা না থাকলে তো হতোই না। সে তো অবশ্যই। আচ্ছা, ও অয়ন্তিকা এখন বর্তমানে ক্লাস 12-এ পড়ছে, তো ক্লাস 12-এ তুই যখন পড়ছিস, ধর এখন কিরম ভাবে তুই প্রিপারেশন নিচ্ছিস? হ্যাঁ, এখন সাবজেক্ট ওয়াইজ যেমন প্রত্যেকটা স্যারের কাছে যাচ্ছি এবং স্যারেরা যা পড়াচ্ছেন সেইগুলোই আছে, বাড়িতে রিভাইজ দিচ্ছি, সেই টপিকগুলো থেকে যা যা কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেন প্র্যাকটিস করছি এবং এইরকমই প্রিপারেশনটা রয়েছে এখন। আচ্ছা। টপিক ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস এবং সেই টপিকটাকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করা, এইটুকু। আর এবার আমার অনেক প্রশ্ন থাকবে, তুই তো ধর মানে আমার ক্লাস তো করেছিস বা করছিস, কিন্তু এর পাশাপাশি তুই চ্যানেল থেকে কিরকম কি সাহায্য পেয়েছিস? হ্যাঁ, এবার মাধ্যমিকের সময় যেখানে যা প্রবলেম হতো এই বায়োইজার দেবাংশু স্যারের চ্যানেলটি মানে চ্যানেলে মানে যে কোনো একটা টপিক হয়তো প্রবলেম হচ্ছে কি কোনো জায়গায় সমস্যা হচ্ছে, সেই টপিকগুলো দেখতাম, সেই টপিকগুলো দেখে অনেক কনসেপ্টও ক্লিয়ার হয়েছে এবং অনেক ডাউটও সলভ হয়েছে, চ্যানেলটা থেকে ভালোই ফলো করেছি। থ্যাংক ইউ। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ক্লাসেসও চলছে। তোমরা চাইলে এখনো জয়েন করতে পারো, আমাদের বায়োইজার দেবাংশ অ্যাপেই ক্লাসগুলো চলছে আর কি। এরপর আমার তোর কাছে প্রশ্ন থাকবে যে এখন ধর সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, মানে এইটা কিন্তু অনেকেই দুটোকে মানে মানিয়ে গুছিয়ে নিতে পারছে না। ধর মাধ্যমিক পর্যন্ত একরকম হয়েছে, এটা ওদেরও শোনা দরকার। মাধ্যমিকের ধর বইয়ের সাইজ আর 11-12-এর বইয়ের সাইজ আকাশ পাতাল অনেকটাই পার্থক্য। বা 11-12-এ তুই এনসিআরটিটাও নিশ্চয়ই ফলো করছিস, তো তোদেরকে আমি অনেকবারই বলেছি। এবার এই দুটো ব্যালেন্সটা ধর, এই যে এবারে যারা সদ্য মাধ্যমিক দিল ভিডিওটা তারাও দেখছে, দিল বলতে যারা রেজাল্ট বেরোলো, তারা কয়েকদিনের মধ্যে 11-এ উঠবে বা পড়া শুরু করে দেবে, সরি মানে পড়া শুরু করে দিয়েছে। তো তারা এই ব্যালেন্সটা কিভাবে করবে মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের, এই যে একটা হিউজ গ্যাপ, বা হ্যাঁ, সেমিস্টার সিস্টেম নতুন হয়েছে? এবার সেমিস্টার সিস্টেম হয়ে যেতে কি অনেকটা সময়টা যেহেতু অনেক কমে গেছে, আর যে চ্যাপ্টার্স তো প্রচুর আছে, যেমন সেমিস্টার ওয়ানে প্রত্যেকটা যদি সাবজেক্টের কথাই বলি, বায়োলজি কি ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা 7-8টা করে চ্যাপ্টার রয়েছে মোটামুটি। এবার সময়টা অনেক কমে যাওয়ার দরুন কি প্র্যাকটিসটা অনেক বাড়াতে হবে, আর আহ, মানে কনসেপ্ট ক্লিয়ার করে করে 11-12টা ভালো করে পড়তে হবে, এইটাই প্রধান। মানে মাধ্যমিকের সঙ্গে এইটাই তফাৎ। আর মাধ্যমিকে অনেকটা লেন্থ যেমন কম ছিল, আর চ্যাপ্টারও কম ছিল, আর যে চ্যাপ্টারগুলোর যে ভারিত্বটা অনেকটা কম ছিল, মানে সহজ সহজ চ্যাপ্টার ছিল, কিন্তু 11টা তুলনামূলক মাধ্যমিকের থেকে অনেকটা কঠিন, হুম। তার জন্য আর কঠিন। এনসিআরটি কিভাবে পড়ছিস? এনসিআরটি হ্যাঁ, এনসিআরটি প্রথমে আমি বায়োলজির ক্ষেত্রে সেই চ্যাপ্টারটার কোনো একটা মানে গোটা চ্যাপ্টারটার ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে স্যারের কাছ থেকে, এবং তারপর স্যার যা পড়াচ্ছেন, হয়তো স্যার আজকে কোনো একটা টপিক পড়ালেন, তো ওইটা বাড়িতে এসে সেইটা এনসিআরটিতে খুলে গোটাটা পড়ে ফেললাম, মানে সেই টপিকটা যে বুঝতে পারছি কিনা, কোথায় কি রয়েছে, এরকম করে পড়ছি। বা এই যে ধর আগের দিন আমি তোদেরকে ওই হিউম্যান রিপ্রোডাকশনের ক্লাসটা নিচ্ছিলাম, তো সেটাও নিশ্চয়ই তুই বাড়িতে এসে এনসিআরটিতে দেখেছিস। হ্যাঁ, হ্যাঁ, এবং তাহলে এনসিআরটির গুরুত্ব কিন্তু আমি যেটা বারবারই বলে থাকি, একজন র্যাঙ্কারের মুখ থেকেও তোরা শুনছিস, এনসিআরটি কিন্তু কোনোভাবেই কিন্তু মানে গাফিলতি দেওয়া যাবে না। মানে নিট পেতে গেলে এনসিআরটি ছাড়া কিন্তু ইউ হ্যাভ নো আদার অপশন। যাই হোক অয়ন্তিকা, খুব ভালো লাগলো তুই এতটা সময় দিলি, এবং আশা করি অয়ন্তিকার কাছ থেকে বা অয়ন্তিকার এই টোটাল ইন্টারভিউটা দেখে তোরা অনেকটাই উপকৃত হবি। এবং এছাড়াও আমাদের বায়োইউজার চ্যানেলে লক্ষ্য রাখ, বায়োলজির মানে ক্লাস 9 থেকে আপ টু 12 বা নিট বায়োলজি রিলেটেড অনেক ক্লাস আসছে। বা এছাড়াও যারা আমাদের অনলাইন কোর্সেসে জয়েন করতে চাস ক্লাস 9 থেকে ক্লাস 12 বা নিটের জন্য, আমাদের বায়োইউজার দেবাংশ অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারিস। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর অয়ন্তিকাকেও অসংখ্য ধন্যবাদ।